পুলিশ যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাবার বুলেট বা টিয়ার শেল নিক্ষেপ করছিল, শিক্ষার্থীরা সেই টিয়ার শেল নিয়ে কিন্তু আবার পুলিশের দিকে আপনার হচ্ছে ছুঁড়ে মারছিল। সৌভাগ্যবশত আমাকে হয়তো গুলিটা লাগেনি, কিন্তু আমার আরেক সহকর্মী দ্য রিপোর্টার লাইফের উনি কিন্তু সেখানে আসলে নিহত হন, শহীদ হন। আমি সব বেশ কয়েকজন আর গুরুতর আহত হই, তার মধ্যে আমি সবচেয়ে গুরুতর ছিলাম। এই বিষয়গুলো এখনও যখন মনে হয় যে এখনও আমি ঘরের মধ্যে কাঁদছি। আমরা তো যারা মাল্টিমিডিয়ায় কাজ করি, দেখা যায় যে আমাদের কন্টেন্ট নিয়ে বেশি কাজ করতে হয়। যদি একদম সেই শুরু থেকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে যেদিন সাজিদ হাসনাত তার দাঁড়ালেন, সেদিন তো তুলনামূলকভাবে কেউই তাদের চিনত না সেভাবে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রথমে কিন্তু মাল্টিমিডিয়া সাংবাদিকরা আমরা তাদেরকে কাভারেজ করি। তারপরে যখন ধীরে ধীরে আন্দোলনটা বড় হতে থাকলো, তখন কিন্তু আমরা দেখেছি যে এটা এক পর্যায়ে গিয়ে অনেক বড়সড় আন্দোলন হবে এবং শুধু ছাত্রদের আন্দোলন থেকে কিন্তু ছাত্র জনতার আন্দোলনের রূপ নিল। এবং তারপরে কিন্তু দেখা গেল যে স্বৈরাচার যে আওয়ামী সরকার, সেই আওয়ামী সরকারেরও পতন ঘটলো। আমার সবচাইতে স্মৃতি বিজড়িত যেই দিনটি যদি একটু বলতে চাই, দুটি দিনের কথা আমি বলবো। তার মধ্যে একটি হচ্ছে 18ই জুলাই যখন আমি সায়েন্স ল্যাব মোড়ে আমার অফিসিয়াল অ্যাসাইনমেন্টের জন্য আমি সায়েন্স ল্যাব মোড়ে থাকি সেদিন। তো সায়েন্স ল্যাব মোড়ে থাকা অবস্থায় তখন কিন্তু দেখা যায় যে সায়েন্স ল্যাব মোড়টা বিশেষ করে ঢাকা কলেজ শিক্ষার্থীদের আয়ত্তে থাকে। তখন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ সব কয়টা স্কুল কলেজের শিক্ষার্থীরাই কিন্তু আসলে একজোট হয়ে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনটা করছিল। ওই সায়েন্স ল্যাব মোড়ে থাকা অবস্থায় আমি যখন নিউজ কাভারেজের জন্য যাই, আইডিয়াল কলেজের ঠিক সামনে গ্রিন রোডের যেই রাস্তাটা, সেই রাস্তার ওইখানে গিয়ে আমরা তো গণমাধ্যম কর্মী সাধারণত দেখা যায় যে কখনো সেফ জোন থেকে যতটুকু পারি সম্ভব নিজেকে সেভ করার কাজ করি। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা পড়ে গেলাম। আমরা বেশ কিছুজন গণমাধ্যম কর্মী ছিলাম। একই দিনে কিন্তু আমাদের আরেক সহকর্মী দ্য রিপোর্টার লাইফের একজন কিন্তু ওইখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেদিন আমিও আহত হই। ওই সায়েন্স ল্যাব আমরা এমন একটা জায়গাতে পড়ে যাই, একদিকে কোটা আন্দোলন বিরোধী শিক্ষার্থীরা, মাঝখানে পুলিশ, তার পিছনে রয়েছে আমরা, এবং সায়েন্স ল্যাবের ঠিক এই যে মেইন রাস্তাটা রয়েছে সেইখানেও শিক্ষার্থীরা, আমরা একদম মাঝখানে পড়ে যাই। তখন কিন্তু আমরা যখন দেখছিলাম যে পুলিশ যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাবার বুলেট বা টিয়ার শেল নিক্ষেপ করছিল, শিক্ষার্থীরা সেই টিয়ার শেল নিয়ে কিন্তু আবার পুলিশের দিকে ছুঁড়ে মারছিল। তো এক পর্যায়ে গিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যায়। পুলিশেরা টিয়ার শেল থেকে গুলি পর্যন্ত আসলে নিক্ষেপ করতে থাকে। তো সেই পর্যায়ে গিয়ে আমরা যখন মাঝখানে পড়ে যাই, সেই মাঝখানে পড়ে যাওয়া অবস্থায় পুলিশের ছোড়া যে টিয়ার শেলগুলো, সেগুলো কিন্তু আমাদেরও আহত করে। সৌভাগ্যবশত আমাকে হয়তো গুলিটা লাগেনি, কিন্তু আমার আরেক সহকর্মী দ্য রিপোর্টার লাইফের উনি কিন্তু সেখানে আসলে নিহত হন, শহীদ হন। তো তখন আমার অবস্থা, যখন আমি টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডে মোটামুটি আমি সব বেশ কয়েকজন আর গুরুতর আহত হই, তার মধ্যে আমি সবচেয়ে গুরুতর ছিলাম। সেই জায়গা থেকে আমার সাথে ছিল আমার সহকর্মী ইমরান ভাই ছিল। তখন আমাকে কয়েকজন ধরে কোনো মতে এই যেই নিউ এলিফ্যান্ট রোড রয়েছে, সেই নিউ এলিফ্যান্ট রোডের এখানে নিয়ে আসা হলো। আমি তখন কিছুটা চেতন আছি বা বুঝতে পারছি যে আমাকে এখানে নিয়ে আসা হলো। তারপর রিক্সা চালকটা ছুটে আসলো, রিক্সা চালকটা ছুটে এসে আগুন ধরিয়ে দিল নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু আমার অবস্থা ধীরে ধীরে ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল। তখন আমাদের অফিসের যে গাড়িটা ছিল, সেই গাড়িটাও আসতে পারছিল না। অফিসের গাড়িটা ছিল আপনার পপুলারের ওইদিকে। তো অফিসের গাড়িটাও আসতে পারছিল না। আমাকে নিয়ে হাসপাতালে যাবে এরকম একটা পরিস্থিতিও নেই, ঢাকা মেডিকেলে যাবে বা ওদিকে পপুলারে যাবে এরকম পরিস্থিতি ছিল না। রাস্তায় তখন চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। সেই অবস্থাতেই কোনো মতে এদিকে বাংলা মোটরের ভিতর দিয়ে আমাকে পদ্মা মেডিকেল নামে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেখে ওখানে আমি একদিন ওইখানে অবস্থান করি। এবং তারপরে আমাকে অক্সিজেন দেওয়ার পরে মোটামুটি কয়েক ঘন্টা পরে আমার স্বাভাবিক যে ইয়েটা সেটা কোনোভাবে ফিরে আসে। তারপরে ধীরে ধীরে মোটামুটি সুস্থ হয়। আরেকটা দিনের কথা যদি বলি, শহীদুল্লাহ হলের যখন ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের এই সংঘাতের সময়, তখন আনুমানিক রাত 7:30 থেকে 8টার মতো বাজে। তখন আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম, সেই সময়ে ওইখানে কিন্তু চরম একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলোর একটা ফটো কার্ডে একটা স্পষ্ট ছিল যে ছাত্রলীগের একজন কর্মী যিনি বন্দুক উঁচিয়ে আসলে গুলি করছেন, এমন একটা ছবি কিন্তু আমরা প্রথম আলোতে দেখেছিলাম। এবং উনি যে গুলি করছেন এই ফুটেজটা আমার একজন সহকর্মীর কাছে ছিল, উনি ভিডিও ধারণ করেছিলেন। তারপর ছাত্রলীগের কয়েকজন আসলেন এবং এসে ওনাকে ফুটেজটা ডিলিট করতে বললেন। ফোনটা কেড়ে নেওয়া হলো। ফোনটা কেড়ে নেওয়ার পরে ওনারা ডিলিট করলেন, আবার রিসাইকেল বিন থেকে ডিলিট করলেন। এবং আমার যে সহকর্মীটা ছিল সেই সহকর্মীকে সেইভাবে শাসিয়ে যাওয়া হলো যে পরবর্তীতে যাতে এরকম আর কোনো কিছু না করা হয়। তারপরে কিন্তু আমরা দেখেছি যে যত দিন গড়িয়েছে তত কিন্তু আমরা যদি পুলিশের কথা বলি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য যারা দায়িত্ব ছিলেন, তখন কিন্তু আমরা তাদের নৃশংসতা দেখেছি।
আমি ঢাকা কলেজের সামনেও ওইখানে কিন্তু ছাত্রলীগের একজন কর্মী নিহত হয়েছিলেন সবুজ নামের, এবং ওইখানেও সাধারণ শিক্ষার্থীদের উপর যে কীভাবে নির্বিচারে গুলি করা হয়েছে। আমরা কিন্তু ঢাকা কলেজের সামনে আরও দেখেছিলাম যে বিজেপির সদস্যরা পর্যন্ত এসেছিলেন, তবে বিজেপির সদস্যরা এসে কিন্তু ওইখানে আসলে মানে পরিস্থিতি, তারা ভেবেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন বা পরিস্থিতি তাদের আয়ত্তে আনবেন, এটাও কিন্তু সম্ভব হয়নি। সাধারণ শিক্ষার্থীদের ইয়েকে কিন্তু আমরা দেখেছি যে বিজেপি শেষ পর্যন্ত ঢাকা কলেজ পর্যন্ত গিয়েছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে বিজেপি সদস্যরা কিন্তু আবার তাদের এইদিকে যে পিলখানার গেট রয়েছে সেই গেটের দিকে যায়। তো আসলে এই যে গণ অভ্যুত্থান বা জুলাই গণ অভ্যুত্থান যেটাই বলি, এখানে যেরকম সাধারণ শিক্ষার্থী বা ছাত্র জনতা তাদের একটা অর্জন, দেশের মানুষের যেরকম অর্জন, এখানে যারা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কাজ করছি তারাও কিন্তু আমরা একদম হাতের তালুতে আমাদের জীবন নিয়ে কাজ করেছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের বেশ কিছু কর্মী, অনেক কর্মী কিন্তু আসলে অনেকে নিহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তো সেই জায়গা থেকে জুলাই পরবর্তী সময়ে আসলে যতটুকু মানে তাদের ধ্যান ধারণা ছিল বা সাধারণ মানুষের শিক্ষার্থীদের, আমরা কিন্তু এখনও জুলাই অভ্যুত্থানের নিহত বা আহত শহীদ পরিবারের অনেক প্রোগ্রামে যাই, তখন কিন্তু সেই পরিবারগুলো আর্তনাদগুলো কিন্তু আসলে শুনি। আসলে তারা কিন্তু সবাই একটা কথাই বলেন যে আমরা যতটুকু চেয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতিটা হয়তো বা এরকম থাকবে বা এরকম থাকবে, সেক্ষেত্রে অনেকাংশেই তারা পাচ্ছেন না। এখনও হয়তো অনেকে অবঞ্চনার শিকার হচ্ছেন। অনেকে একটা প্রশ্ন তোলেন যে কোটার জন্য আন্দোলন করলাম, যে বৈষম্য বিরোধের জন্য আন্দোলন করলাম, দিন শেষে তারাও অনেক জায়গায় আসলে বৈষম্য খুঁজে পান। তো গণমাধ্যম কর্মী হিসেবে আসলে পুরো জুলাই গণ অভ্যুত্থানই মানে একটা মানে স্মৃতির পাতায়, মানে এটা কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। মানে ছোটোবেলায় যেরকম ভিডিও গেমস দেখতাম যে পুলিশ গুলি করছে, গুলি করছে, মানে এগুলো চোখের সামনে দেখছেন, আপনার চোখের সামনে একজন মারা যাচ্ছে। যখন শাহবাগে হচ্ছে আমাদের চোখের সামনে গুলি করা হলো, কার পায়ে গুলি লাগছে, কার পিঠে গুলি লাগছে, আমাদের চোখের সামনে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না। আসলে এই বিষয়গুলো এখনও যখন মনে হয় যে এখনও আমি ঘরের মধ্যে কাঁদছি।